প্রথম যে ঘটনাটা ঘটতো, প্রথম তো আর ওখানে রাত্রিবাস আমি করিনি। মানে তখন কি এই আসতাম, একটু ধ্যান ট্যান করতাম, পুজো করলাম, ধ্যান করতাম, করে আবার বেরিয়ে যেতাম। তখন কি হতো, পাশের বাড়ির নিচের তলায় যে ফ্যামিলি থাকে, তার পাশের বাড়ি, তারা এক এক করে আমাকে একটা প্রশ্ন করতো যে, রাত্রেবেলা আপনি তো পুজো করেন? না, আমি তো বাড়িতে ঘুমাই। তাহলে পুজো কে করে? তালা চাবি মারা, তালা চাবি তো আমার কাছে। তো প্রথমে একজন বলেছে, দুজন বলেছে, আমি অত গুরুত্ব দিইনি। তারপর দেখি 4-5 জন একই কথা বলছে, যারা আশপাশে ওই প্রপার্টির আশপাশে রয়েছে। তারা সবাই বলে এই রাত 2:30-3টে নাগাদ আপনি তো পুজো করেন, একটা পুজোর আওয়াজ হয় ওপরে, আর একটা সুন্দর গন্ধ বাড়তো। তো এতজন মানুষ বলছে, তো এরা তো ভুল বলছে না। কিন্তু মানে সত্যিকার তো আমি বাড়িতে ঘুমাই, তো এটা তো হয় না, আর চাবি তো আমার কাছে। যাই হোক, এই করতে 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 তো এই 2017 সাল নাগাদ সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী আপনাদের সামনে আবার আজকে একটি নতুন পডকাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সঙ্গে পডকাস্টে অংশ নিতে চান তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। যদি আপনার ঘটনা পছন্দ হয় তবে আপনার সাথে আমি যোগাযোগ করে নেব। এই নাম্বারে কিন্তু ফোন করবেন না। বিশিষ্ট আধ্যাত্মিক পুরুষ মাননীয় শ্রী অভিজিৎ গুহ আজ আবার বহু মানুষের ডাকে সাড়া দিয়ে এই চ্যানেলে এসছেন তার আরও বেশ কিছু ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার অভিজিৎ দা। নমস্কার। অভিজিৎ দা, আপনি বলছিলেন আপনার পূর্বপুরুষের একটা সাধনার বিষয় ছিল এবং যেটা অনেকটাই অনেকের অজানা। হ্যাঁ, আমি চাই যে আপনার পূর্বপুরুষের পূর্ব সাধনা, যে সাধনোচিত যে ঘটনাগুলো, সেগুলো একটু সামনে আসুক যদি বলেন। ঠিক আছে। খুব বেশি ডেটা আমার কাছে নেই, যতটা জানতে পেরেছি যে আমার প্রপিতামহ যিনি ছিলেন, উনি গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে গেছিলেন। মানে বিবাহ করেছিলেন, কিন্তু তারপর সংসারে আর মন আসেনি, চলে যান। লাস্ট যেটা ডেটা পেয়েছি, মানে ঠাকুমা যেটা বলেছিলেন, ঠাকুমার শ্বশুরমশাই, উনি 1913 সালে মানে ওনার শিষ্য এসে খবর দেন যে গুরুদেব দেহ রক্ষা করেছেন। ঠিক আছে, এরকম একটা জাস্ট, খুব বেশি তথ্য নেই। এবং উনি যখন গুরুদেব হিসেবে থাকেন, গুরুদেব হিসেবে ওনার কি নামকরণ হয় সেই তথ্য কিন্তু আমরা কেউ জানতে পারি না। ওনার প্রকৃত নাম কি ছিল? ওনার প্রকৃত নাম ছিল দীনবন্ধু। দীনবন্ধু। আচ্ছা আচ্ছা, কোন অঞ্চলে থাকতেন? ঢাকা বিক্রম। ঢাকা বিক্রমপুরে হ্যাঁ, থাকতেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা। ওখানকার সব ঢাকা রিলেটেড। সুতরাং বিষয়টা হলো যে আপনার একটা পূর্বসূত্র ছিল, সেটা আমরা বুঝতে পারছি। একটা জেনেটিক্যাল একটা ফ্যাক্টর তো কাজ করে। আপনার বাড়ি ঢাকুরিয়া অঞ্চলে, সেখানে আপনি নিশ্চয়ই আপনার নিজের সাধন মন্দির রয়েছে। হুম, হুম, সেই সংক্রান্ত একটা অলৌকিক ঘটনা আমাকে এর আগের বার, হ্যাঁ, হ্যাঁ, যদিও সেটা ক্যামেরাবন্দি হয়নি, হ্যাঁ, হ্যাঁ, বলেছিলেন। যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আমার ঠাকুরের যে জায়গাটায় আমার, যেখানে বসে, একটা হচ্ছে আমার বাড়ি, একটা যেখানে আমি ফ্যামিলি নিয়ে থাকি, আরেকটা হচ্ছে আমার সাধন ক্ষেত্র। একটা অ্যাপার্টমেন্ট মতো নেওয়া আছে, ওখানে খালি ধ্যান সাধনাই করা হয়, মেডিটেশন করা হয়। এবং ওখানে অনেক পুণ্যাত্মাদের অ্যাক্সেস আমি দেখেছি, ওনারা আসেন। আচ্ছা। তো প্রথম যে ঘটনাটা ঘটতো, প্রথম তো আর ওখানে রাত্রিবাস আমি করিনি। মানে তখন কি এই আসতাম, একটু ধ্যান ট্যান করতাম, পুজো করলাম, ধ্যান করতাম, করে আবার বেরিয়ে যেতাম। তখন কি হতো, পাশের বাড়ির নিচের তলায় যে ফ্যামিলি থাকে, তার পাশের বাড়ি, তারা এক এক করে আমাকে একটা প্রশ্ন করতো যে, রাত্রেবেলা আপনি তো পুজো করেন? না, আমি তো বাড়িতে ঘুমাই। তাহলে পুজো কে করে? তালা চাবি মারা, তালা চাবি তো আমার কাছে। তো প্রথমে একজন বলেছে, দুজন বলেছে, আমি অত গুরুত্ব দিইনি। তারপর দেখি 4-5 জন একই কথা বলছে, যারা আশপাশে ওই প্রপার্টির আশপাশে রয়েছে। তারা সবাই বলে এই রাত 2:30-3টে নাগাদ আপনি তো পুজো করেন, একটা পুজোর আওয়াজ হয় ওপরে, আর একটা সুন্দর গন্ধ বাড়তো। তো এতজন মানুষ বলছে, তো এরা তো ভুল বলছে না। কিন্তু মানে সত্যিকার তো আমি বাড়িতে ঘুমাই, তো এটা তো হয় না, আর চাবি তো আমার কাছে। যাই হোক, এই করতে 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 তো এই 2017 সাল নাগাদ একটা সাধনার প্রসেস আমার করার ছিল। তো ওই টাইমে আমি কয়েকদিন রাত্রিবাসের জন্য আমার চেম্বারেই ছিলাম। তো সাধনা মানে একটা প্রসেস করার পর একটু রেস্ট নিয়ে তারপর
নেক্সট প্রসেস করেছি। করার পর তখন রাত ওই 1:30 বাজে। আমি না একটু শুয়ে নিই, একটু বিশ্রাম করে নিই, তারপর একটু বিশ্রাম করে আবার বসবো। তো লম্বা প্রসেস চলে, তো একটু সিদ্ধারাটাকে একটু বিশ্রাম দিতে হয়। তারপর রয়েছি, কোনো মতে একটু চোখ লেগে এসেছিল, সারাদিন ধরে করছি তো একটু টায়ার্ড হয়ে গেছে, একটু চোখটা লেগে এসেছিল। যখন হাট করে চোখটা খুলেছি, মানে আমি উপুড় হয়ে গেছিলাম, উপুড় হয়ে ঘুমাচ্ছিলাম, তো হঠাৎ চোখটা যে একটু খুলেছি, যে জায়গাটা আমার চোখের অ্যাঙ্গেলটা যাচ্ছে, হঠাৎ দেখছি একটা গোড়ালি, পায়ের যে গোড়ালি, কেউ পা টিপে টিপে ভেতরে ঢুকছে। তো আমি আমি এটা কি হলো, মানে ভেতরে জিরো পাওয়ারের বাল্ব জ্বলছে, হ্যাঁ, ওই আলোতে আমি দেখতে পাচ্ছি মানে কেউ শাড়ি পরা, হ্যাঁ, ওই আগেকার দিনে ওই উঁচু করে যে শাড়ি পরা ওই রকম একজন মহিলা মতো অবয়ে ঢুকছে, এবং মানে আর চোখে দেখছে যাতে আমি না উঠে পড়ি। হ্যাঁ, মানে পা টিপে টিপে, যেমন মানুষ ঢোকে না, পা টিপে টিপে ঢুকছে সন্তর্পণে, এবং আমার দিকে লক্ষ্য রাখতে পারে, আমি জেগে যাচ্ছি। যখন এরকম হচ্ছে তখন আমি ফুল সেন্সে চলে এসেছি। যখন পুরো সেন্সে চলে এসেছি তখন মানে একটা অল্প বয়সী মহিলা, এবং তার সাথে পুরো আই টু আই কন্ট্যাক্ট হয়ে যায়। মানে যখন আই টু আই কন্ট্যাক্ট হয় এবং ওই রুমের মধ্যে ঢুকে গেল, মানে ওই দৃশ্য দেখার পর মানে কিছুক্ষণ না হার্টবিটটা কানে শুনতে পাচ্ছি, মানে এইটা কি দৃশ্য দেখলাম। তারপর উঠলাম, উঠে গুরুদের স্মরণ করে, এবার রুম তো খোলাই, এবার ঢুকলাম যেখানে মেন সাধন ক্ষেত্রটা, কোথাও কেউ কিছু নেই, আলো জ্বালালাম, করলাম, একটা দৃশ্য। তারপর আমার এক গুরুস্থানীয়, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা, উনি বললেন এ হচ্ছে ত্রিপুরা সুন্দরী, ষোড়শী। আচ্ছা, ষোড়শী, উনি বললেন ষোড়শী মা। আচ্ছা, যাই হোক, এরকম অনেক কিছু আছে। অনেক পুণ্যাত্মাই এসছেন, মানে সূক্ষ্ম শরীরে আসেন, অনেক রকম উপদেশ দেন কি করতে হবে না করতে হবে। এবং এক যোগিনী মাইয়া আছেন, হ্যাঁ, উনিও আসেন, বিভিন্ন রকম জ্ঞান দেন। এই আমাদের এই জগতের মধ্যেই আরেকজন সাধিকা আছে, যার এখন কত বয়স হবে, বছর বা 35-এর মধ্যে বয়স হবে, ঠিক আছে। উনি কিন্তু অ্যাকচুয়ালি যক্ষিণী। ওনার আসল পরিচয়টা আমি জানি, ওনার ছবি আছে, এবং ওনার যে পরিচয়টা আমি জানি সেটা উনিও জানেন। হ্যাঁ, মানে ওনার বাবা সিদ্ধি লাভ করেছে কন্যা রূপে, যোগিনী মাতাকে কন্যা রূপে, এবং কন্যা রূপে উনি জন্মেছেন এবং নিজের পিতাকে জ্ঞান দেন। যখন আমি ওই পরিচয়টা আমি জানি, যখন আমি ওনার জানতে পারি, তো আমাকে অনেক রকম জ্ঞানের জিনিস উনি কিন্তু প্রোভাইড করেছেন। অনেক সিক্রেট, অনেক রকম জ্ঞান আছে যেটা কিন্তু উনি আমাকে দিয়েছেন, ঠিক আছে। কিন্তু ওই আমরা শরীর কেন্দ্রিক আমরা এই জায়গাটায়, আমরা বাহ্য দশাকেই বেশি গুরুত্ব। একদম একদম। এখন দরকার বলে আমার মোবাইলেই ছবি আছে ওনার, হ্যাঁ, দরকার বলে আমি দেখিয়ে দেবো, যাওয়ার আগে আমি দেখিয়ে দিয়ে যাবো। মানে সাংঘাতিক সুন্দরী, মিষ্টি দেখতে, মানে উনি কিন্তু অ্যাকচুয়ালি যক্ষিণী। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে নর্মাল পড়াশোনা করেছে, ইংলিশে কথা বলতে পারে, সবকিছু। এনারাও এই জগতের মধ্যে রয়েছে আমাদের সাথে, ঠিক আছে। জ্ঞান আমাদের সবভাবে জ্ঞান দেন ওনারা, মানে এইভাবে ওনারা কিন্তু আমাদের সাথে অ্যাক্সেস করেন আমাদের হেল্প করার জন্য, ঠিক আছে। ওনাদের আসল পরিচয় কেউ জানতে পারে না, কিন্তু সব আমি জেনে ফেলেছি কোনোভাবে। এরকম প্রচুর মানুষজনের সাথে আমি যুক্ত হয়ে আছি, ইত্যাদি চলছিল। এবার একদিনের একটা ছোট এক্সপিরিয়েন্সের ঘটনা বলি। এটা 2000 লকডাউন চলছে, ওই টাইমেরই ঘটনা, 19-20। ওই টাইমে তো কোনো কাজ নেই, ধ্যান সাধনা বাড়িয়ে দিয়েছিল। তখন আমি সবাইকে বলতাম, ইফ ইউ ক্যানট গো আউটসাইড, দেন দিস ইজ দ্য রাইট টাইম টু গো ইনসাইড। এবার ভেতরে ঢোকার সময়, তুমি তার বাইরে দিতে পারছো না। সুন্দর কথা বলেছেন। মানে এবার নিজের ভেতরে ঢোকো, গো ইনসাইড। যে প্রচুর মানুষ আমার সাথে যুক্ত আছে, ভালোবাসে, এরকম সবাই আছে, দাদা ভাইয়ের মতো। একদিনে আমার একটা ছোট এক্সপিরিয়েন্স বলি। তো আমি আমার আসনে বসে ধ্যান করতে করতে, আর ওই টাইমটা ছিল অম্বুবাচী চলছিল আমার। তো আমরা অনেক ক্ষেত্রে আউটার বডি এক্সপিরিয়েন্স করেই, মানে আউটার বডি এক্সপিরিয়েন্স অনেকে বোঝে না,
যে আমার শরীরটা থাকে কিন্তু আমার আত্মা ভ্রমণ করে। দেহ থেকে বাইরে হ্যাঁ বেরিয়ে। হ্যাঁ, এই ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি করি 1992 সালে, অনেক দিন আগে। অনেক দিন আগে ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স হয়, ওই যখন আমি সাধনা করছি ওই টাইমে। ছোট করে বলে দিই ওটা, নিশ্চয়ই নিশ্চয়ই। যে ওই টাইমে মানে আমার খুব জ্বর হয়েছিল, আমি করে বাড়িতে ফিরেছি, মানে খুব জ্বর টেম্পারেচার নিয়ে এসেছি, তো শুয়ে রয়েছি ওই ওই বাবার ওই যে খাটটার কথা বলছি ওই জায়গায় আমি শুয়ে রয়েছি। তো মা ওই জলপট্টি আমার মাথায় জলপট্টি দিচ্ছে জ্বরটা কমানোর জন্য। আর মা বলছে, দিদিকে বলছে ডাক্তার ডেকে আন, জ্বর অনেক বেড়েছে। সবগুলো কিন্তু আমি ওই রুমটার উপর একটা বাঙ্ক ছিল, হুম। বাঙ্ক থেকে আমি বাঙ্কের ওপর থেকে কিন্তু আমি দেখছি আমার শরীরকে দেখছি, মা কি কথা বলছে, দিদিকে বলছে, মা জলপট্টি দিচ্ছে। তখন আমি ভাবছি এটা আমার কি রকম হচ্ছে, আমি তো শুয়ে আছি কিন্তু ওই বাঙ্কের ওপর থেকে আমি নিজেকে কি করে দেখতে সেটাই। পাচ্ছি। মানে ওটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়। এই এক্সপিরিয়েন্সগুলো অ্যাকচুয়ালি আচমকা হয় না, এগুলো পূর্বজন্মের কিছু সিদ্ধি, পূর্বজন্মের কিছু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো আসে, কিছু আধ্যাত্মিক সঞ্চয় থেকে। সঞ্চয় অবভিয়াসলি এই প্রারব্ধ কিছু হুম। থাকে। ঠিক আছে, এই যে কেন আমি সিদ্ধাশ্রমের ডাক পেলাম, তো আমি তো আমার এই শরীরে তো আমি আহামরি কিছু করিনি, যে ওখানে যাওয়ার ডাক বা ওই গুরু পরম্পরার সাথে যুক্ত হওয়ার, এটা তো হওয়ার কথা না। অনেক কিছুরই যোগ ফল এগুলো। যোগফল, যোগফল যা কিছু ওই আমার ম্যাক্সিমাম আগের জন্মের রয়েছে। হুম। তো আমি এক্সপিরিয়েন্স করছি যে এটা কি হচ্ছে, মানে ফ্যান চলছে, ফ্যানেরও উপর আমি, হ্যাঁ, বাঙ্কের ওপর মানে পা ঝুলিয়ে বসে রয়েছি আর দেখছি মানে আমিই শুয়ে রয়েছি, মা মাথায় জলপট্টি দিচ্ছে, দিদিকে বলছে ইয়ে ডাক্তারকে খবর দে, জ্বরটা অনেক বেড়েছে, সব শুনতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, কিন্তু আমি ওপর থেকে আমি নিজেকে দেখছি। হ্যাঁ শিহরণ জাগানো হ্যাঁ অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের শরীরকে আমি নিজে দেখছি এরকম। তারপর অনেকবার ঘটেছে, এবং আমি আমার পাস্ট লাইফেও দেখেছি। কিরকম? পাস্ট লাইফে গেছি, আহ, একটা যে যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, এখন যে টাইম ফ্রেম আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, ধরো 300-400 বছর কি তারও আগে, আচ্ছা। ওই টাইম ফ্রেমে একদিন ধ্যানেই আমি এটা গেছি, দেখছি মানে আমার যে আত্মা, যেটা সে যে শরীর, হ্যাঁ, মানে আমি সেটাও আমি যে নিচে বসে রয়েছে দেখছি একজন সাধক, হ্যাঁ, মানে যে স্টাইলে ধুতি উত্তরী আমি এই শরীরে পড়ি, সেম আচ্ছা। সেম ভাবেই ধুতি উত্তরীয় পড়া। আর মানে আমি জানি সেটা আমি, হুম। মানে এটা হচ্ছে বারাণসীর ঘাটে, হ্যাঁ, সবাই চেঁচাচ্ছে, সবাই বলছে সাইলাব আড়া, সাইলাব মানে প্রলয় আসছে, আচ্ছা। ঠিক আছে, সাইলাব হুম। বলছে, বিপর্যয় আসছে। বিপর্যয় আসছে, সবাই আমাকে বাঁচানোর চেষ্টা করছে, ঠিক আছে, যে আমাকে বলছে উপর চলো, উপর চলো, মানে তখন কিন্তু এই বারাণসীর ঘাট নেই, হুম। তৈরি এখানে হয়নি। সিঁড়িগুলো তৈরি হয়নি, হ্যাঁ, এবং ওপরটা কিছুটা বালিয়াড়ি টাইপের। আমি মানে কিছু প্রাচীন, পরবর্তীকালে আমি ছবি দেখি যে ওইটা মানে আগে ব্রিটিশদের তোলা, ওখানে তো সিঁড়ি রয়েছে, হুম। তার আগেরও কিছু জায়গা পাইনি, কারোর চিত্রশিল্পীর যেমন আছে সেরকম খুঁজে পাইনি, মানে ওই টাইম ফ্রেমের আমি দেখছি যে এগুলো বর্তমানের আগের। অনেক আগে, হুম। হ্যাঁ, এবং মানে আমার হাতে ডামরু, হুম। আমি ডামরু বাজাচ্ছি, সবাই বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমি ডিটারমাইন্ড যে আমি দেহত্যাগ করছি। যখন এরকম ডামরু পাগলের মতো বাজিয়ে যাচ্ছে আর সবাই আমাকে ওপরে চেঁচাচ্ছে, মানে অনেক উঁচু থেকে চেঁচাচ্ছে যে সাইলাব আসছে, তো চলে আসুন, চলে আসুন। আমি শুনছি না, করতে করতে মানে পুরো ওই বন্যা বা বান সাইলাব যেটা জলের এলো, তোড়। জলে তোলের মধ্যে বাজাতে বাজাতে পুরো আমাকে নিয়ে গেল, মানে আমার হাত থেকে যে ডুমরু বেরিয়ে গেল, আমার নাক মুখ দিয়ে জল ঢুকে যাচ্ছে, ওটা কিন্তু আমি ধ্যানে বসে ফিল করছি, বাবা। আমার নাক মুখ দিয়ে সব জল ঢুকে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই যে ঘটনাটা ঘটছে এটাও কিন্তু আমিই দেখছি, মানে দুটো আমি, একটা পাস্ট, একটা প্রেজেন্টের ধ্যানের অবস্থায়, হুম। ঠিক আছে, মানে দু জায়গাতেই আমি কিন্তু টাইম ফ্রেমে রয়েছি, এবং ওই যে আমি তলিয়ে যাচ্ছি ওটা কিন্তু আমি দেখেছি। এবার এই এক্সপিরিয়েন্সটা আবার হয় কি, কখনো আমি তো সুইমিং পুলে গেলাম, হ্যাঁ, সুইমিং করতে গেছি, যখন নাক মুখ বন্ধ করে আমি যখন অনেকক্ষণ সুইমিং পুলের মধ্যে রয়েছি, ওই দৃশ্যটাই আবার আসে আমার,
মিল হয় তখন জিনিসটা। হ্যাঁ, ওই দৃশ্যটাই আবার আসে, ওই যে তলিয়ে যাচ্ছি ওটাই আসে। আবার ধর কখনো সমুদ্রে স্নান করছি, ইয়ে করছি, তো এটা আমারও মানে বাবার থেকে পেয়েছি কিনা জানি না, শ্বাস বন্ধ করে জলের নিচে বসে থাকতে খুব ভালো লাগে। ওইটা করে এই দৃশ্যটাই কিন্তু আমি দেখি, একটা কানেকশন হয়ে যায়। কানেকশন, এই দৃশ্যটাই দেখি। ওই যে হাত থেকে ডুমরু বেরিয়ে যাচ্ছে, আমি ভেসে যাচ্ছি, নাকমুখ দিয়ে জল ঢুকে যাচ্ছে, ওই দৃশ্যটাই আমি দেখি। আপনার এই কথাটা আমি এই কারণেই রোমাঞ্চিত হচ্ছি এবং বিশ্বাসও করছি, যে কারণ এটা আমি শুনেছি যে বর্তমান জন্মে কোনো কোনো বিষয়ে কারোর কারোর কোনো ফোবিয়া থাকে, হ্যাঁ, কোনো ভয় থাকে, হ্যাঁ, এবং সেটা পূর্বজন্মের সাথে সম্পর্কিত। হ্যাঁ, হ্যাঁ, তার জীবনের মৃত্যুর সময়ে কোনো যদি অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে, সেটা আগুনে পুড়ে হোক, জলে হ্যাঁ, পুড়ে হোক, বা অন্য কোনোভাবে আক্রমণের ফলে হোক, সেটা বর্তমানেও তার মধ্যে একটা ব্রেনের মধ্যে একদম, সেটা একদম। কানেকশন করে। কানেকশন করে, আপনার এই জায়গাটার সঙ্গে কিন্তু আমি সেটা মিল পাচ্ছি। একদম একদম। হ্যাঁ। তো এবার ওখানে দেখছি, আমার ডান দিকে দেখতে পাচ্ছি একজন রমণী, হুম। ওই দৃশ্যটা দেখে সে কাঁদছে, ঠিক আছে, এবং সে মানে এই আমাকে কিছু বলতে চাইছে, আচ্ছা। যে কি উদ্দেশ্য বা কি ঘটনাটা রয়েছে সেটা বলতে চাইছে। তো এরকম ধ্যানে দেখছি, এবং পেছনে কেউ এমন একজন লম্বা চওড়া এসে দাঁড়ালো, হাতে কিছু একটা আছে, সেটা ত্রিশূল হতে পারে বা কি রয়েছে আমি জানি না, তার ছায়াটা আমি দেখতে পাচ্ছি, আমার পেছনে এসে দাঁড়িয়েছে, এবং তাকে দেখে ওই যে রমণী রয়েছে সে ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিল, নিয়ে পিছিয়ে গেল, যেটা আমায় বলছিল সে কাঁদছে এবং আমায় বলতে যাচ্ছিল, মানে ওইটা দেখিয়ে আমায় কিছু বলতে যাচ্ছিল। এবং যে দৃশ্যটা আমি দেখেছি পরবর্তীকালে, মানে কার মতো দেখতে, যখন আমি একটু খোঁজার চেষ্টা করলাম, অনেক দিন আগে একটা অভিনেত্রী ছিল, হ্যাঁ, মুমতাজ বলে, ওই মুমতাজের যখন অল্প বয়স, তার যখন অল্প বয়স ছিল, একদম অল্প বয়স প্রথম দিককার, যেমন ওই আদলের মতো ওই মহিলা দেখতে ছিল, আচ্ছা। আদলটা একদম ওই টাইপের দেখতে, ঠিক আছে, এবং আমাকে কি বলতে চাইছে। তো এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওটা। এটা খুবই ইউনিক লাগলো আমার হ্যাঁ, কাছে। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা এরকম ঘটনা ঘটেছে অম্বুবাচীর টাইমে, তো আউটার বডি নিয়ে হচ্ছিল, মাঝে মাঝে আমরা যাই, যখন ইচ্ছে করে মাকে দর্শন করা, বসে থাকি, গিয়ে দর্শন করে আসি। তো কামাখ্যা মাকে দর্শন করার ইচ্ছে হয়েছে, তো শরীর তো রয়েছে, আমি তো দর্শন করব, কি করবে, আমার আত্মা করবে, ঠিক আছে, আত্মাই সত্য। তো আমি গেছি ওখানে কামাখ্যা মন্দিরে, এক পাট খোলা, আমি সবকিছু দেখতে পাচ্ছি, সবকিছু দেখতে পাচ্ছি, সিঁড়ি দিয়ে আমি ভেসে ভেসে নেমে আসছি, নেমে এসে যেখানে মার জনিপীঠ, ওখানে প্রণাম করছি ইত্যাদি, এবং চারপাশে সবকিছু উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি। যখন প্রণাম করে উঠেছি, এবং ওই গর্ভগৃহের মধ্যে আর কেউ নেই, খালি কিছু প্রদীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, এবং জনিবেদির ওপর লাল কাপড়, অনেক গাঁদা ফুল দেওয়া রয়েছে, এবং জায়গাটা নরম এবং সিক্ত, ঠিক আছে, সেটাও ফিল করছি, ওটা প্রণাম করছি, গর্ভগৃহে কেউ নেই। যখন আমি উঠে প্রণাম করে দাঁড়িয়েছি, তখন দেখি একজন সাধু আমার দিকে কটমট করে তাকিয়ে রয়েছে, এবং তার ওই যে তীক্ষ্ণ দৃষ্টি, হ্যাঁ, মানে আমি ঠিক নিতে পারছি না। যাই হোক, আমি আস্তে আস্তে ঘুরে এবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, আমার ঘুরে দেখছি সেই সাধু ওই আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, মানে একটা প্রশ্ন তার মনে, যে তুমি কিভাবে এখানেরটা, এরকম একটা কিছু প্রশ্ন, তুমি এখানে কেন, হ্যাঁ এখানে কেন, এরকম কিছু একটা প্রশ্ন। আর মানে ওনার সেই দৃষ্টিটা, চোখের দৃষ্টিটা, তারপর যখন আমি ধ্যান থেকেও বেরিয়ে এলাম, মানে ওই চোখের দৃষ্টিটা আমার মাথা থেকে বার হচ্ছে না। এই হয়ে যাওয়ার পর রাত্রেবেলা যখন আমি ধ্যান সাধনা করি, তখন পরিবারে থাকি না, আমি ওখানটায় থাকি। তো তারপর ওই রাত্রিবেলা একটু কিছু খাওয়াটাও গ্রহণ করে একটু রিল্যাক্স করে নিয়ে তারপর আবার সেকেন্ড রাউন্ডে আমি বসবো। তো যাই হোক, একটু মোবাইলে ঘাটলাম, একটু নিউজ দেখি, ঠিক আছে, বিভিন্ন নিউজ, একটু জিও পলিটিক্স, এগুলো আমার একটু ভালো লাগে, ইন্টারেস্ট, এগুলো একটু দেখি টেকি করে একটু মোটামুটি ডিনার করে একটু 1 ঘন্টার মতো একটু রেস্ট নিলাম, নিয়ে এইবার আমি ঠিক করলাম এবার আমি সাধনায় বসবো, অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে, তখন আমি বললাম একটু টান হয়ে একটু সিদ্ধাটা সোজা করে নিয়ে তারপর আমি বসবো। তো আমার একটা ফোল্ডিং ম্যাট মতো আছে, ওখানে টান হয়ে শুয়ে রয়েছি, কিন্তু আমি যত মোবাইল দেখছি, ইয়ে করছি, কিন্তু চোখের মধ্যে খালি ওনার মুখটা ভাসছে, ওটাকে আমি সরাতে পারছি না। তো এরকম হয় না, আমরা সরাতে পারি, কিন্তু যাচ্ছে না,
যাই হোক, আবার যখন আমি একটু টান টান হয়ে শুয়ে রয়েছি, তখনও ওই দৃশ্যটা একটু ঘুরছে। যখন একটু চোখ বুঝেছি, তখন আমার ওনার উপস্থিতি আমি দেখতে পাচ্ছি আমার ওই রুমের মধ্যে। হুম। আমি আমি যখন ওনার উপস্থিতি দেখতে পাচ্ছি, তখন চোখ খুললে যে সবাই এই জিনিসটা বোঝে না, যা কিছু দেখা যায় অন্তর্মুখী চোখ দিয়েই দেখা যায়। একদম, এটা তো 100% হ্যাঁ, সত্যি। হ্যাঁ। তো অন্তর্মুখী চোখ দেখতে পাচ্ছি যে উনি দণ্ডায়মান আমার সামনে, হাতে একটা লাঠি, বিরাট জটা, আর এরকম গালগুলো ঢুকে গেছে, চোখগুলো ভেতরে ঢোকানো, না টিকালো, আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পর আমায় বলছে, হাম বহুত খুশ হুয়া। আমার আত্মা ওনায় প্রণাম জানাচ্ছে, প্রণাম। আমি বললাম, আপনার পরিচয় কি? বলে, লোক মুঝে रामदास काठिया बाबा बोल के जानते हैं। আরে বাবা, हाँ, दीनू ने हमको सब बताया। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শুনেছি, বা मैं बहुत खुश हुआ বলে উনি আমার কপালে হাতটা রাখলেন। সেটা এই শরীর ফিল করছে হ্যাঁ, যে একটা আশীর্বাদের উনি কপালে হাত রাখলেন, এবং হাতটা যে একটা ঠান্ডা একটা হাত যে পরশ। পরশ, সেটা কিন্তু এই শরীর ফিল করছে। আর ঘড়িতে বাজে তখন রাত 1:05, মানে যতক্ষণ আমি চোখ না বুঝেছি 1টা বেজে গেছে, তবে না একটু শুয়ে নি, তারপর আমি বসবো আসনে। আর এই ঘটনাটা 1:05 হবে, মানে ওই শুয়ে তারপর পর যে আমি ঘুমিয়ে পড়েছি তা না, তারপর পরই এটা হয়েছে। এবার যখন হয়ে গেছে, আশীর্বাদ করলেন, ইত্যাদি হলেন। আমি টাইমটা বলেছি কিন্তু 1:05, এটা মাথায় রাখো। এবার মনে মনে ভাবছি, এবার কি আমি চোখ খুলে ভৌতিক চোখ দিয়ে কি ওনার দর্শন করব, এটা মনে মনে ভাবছি। এবার যখন আমি আস্তে করে চোখটা খুলেছি, উনি আশীর্বাদ করে গেলেন। আমি ওনাকে একটা, যদি ভৌতিক রূপে আসেন তাহলে আমি এই ভৌতিক রূপে ওনাকে তো প্রণাম করব। নিশ্চয়ই। তো আমাদের তো লোভ হয়, হুম, হুম। হ্যাঁ। এবার যখন আলতো করে যখন চোখটা খুলছি, দেখছি ঘরে ডিভাইন আলো মতো একটা দেখতে পাচ্ছি। আমি, বাবা, ঘরে ডিভাইন আলো। তারপর ভালো করে চোখ খুলে দেখি, এ তো ডিভাইন আলো না, এ তো সূর্যের আলো। আমি, সূর্যের আলো কোথা থেকে হবে? যখন হাতে ঘড়িতে দেখি সকাল 5:15। এর মধ্যে এতটা সময় চলে গেছে। ওইটাই বলছি, 1:05। আমি কিন্তু ঘুমাইনি, হ্যাঁ, হ্যাঁ, 1:05। আর যখন আমি চোখটা খুলেছি 5:15 সকাল। সময়ের গতি রহস্য বলা যায়। তো এইটা যে আমার লাইফে ঘটেছে, এটা কিন্তু আরো অনেক সাধকের লাইফে ঘটেছে, হ্যাঁ। এরকম প্রচুর আছে। মানে কিছু টাইম ফ্রেম হ্যাঁ। চলে যায়, হ্যাঁ, এবার ওই টাইম ফ্রেমে আমি কি হয়েছে, আমার কাছে ওটা ওই 2 মিনিট বা 1 মিনিট সময়, হ্যাঁ। কিন্তু অন্য টাইম জোনে কিন্তু ওটা কোথায় বেরিয়ে গেছে আমি জানি না। জাগতিক হিসাবে ওটা অনেকটা সময়, অনেকটা সময়, হ্যাঁ, কিন্তু আপনার এই জগতে অবস্থানটা অবস্থানটা ওটা, তড়িৎ গতিতে পেরিয়ে মানে গেছে। আমি পরে অবাক হয়ে বসে আছি যে এই 4-5 ঘন্টা কি হলো, মানে পুরো মিসিং। এই হ্যাঁ। 4 মানে 1:05 থেকে 5:15। বাপরে বাপ, 4 ঘন্টা প্রায়। প্রথমে আমি চোখটা খুলে আমি ভাবছি ডিভাইন আলো, তারপর দেখছি যে মানে সূর্যের আলো, হুম, মানে সূর্যের যে সকালবেলায় সূর্যের আলো। হুম, হুম। আহ, কি হলো, তখন ঘড়ি দেখছি, আমি এটা কি করে সম্ভব, আমি তো জেগে বসে রয়েছি, আমি তো ঘুমাইনি। অথচ এটা কতটা সত্য কতটা সত্য এবং কতটা অলৌকিক। অলৌকিক, এইটা এবার উঠে চাফা করে ভাবছি, মানে মাথায় ঘুরছে যে কি হলো। ওনার পরিচয় দিন, রামদাস কাঠিয়া বাবা। আর এবার আমি ভাবছি, একটা কথা বললেন, দিনু নে हमको बताया। হ্যাঁ। এই দিনুটা আবার কে? দিনু নে हमको बताया। এবার মাথায় কোনোভাবে আসছে না, এই চরিত্রটা কিন্তু আমি চিনি না। হ্যাঁ। করতে তারপর সকালে চান ফান করলাম, ওই টাইম মাথায় ঘুরছে, উনি তো ওনার পরিচয়টা দিল, কিন্তু হাম খুশ হুয়া, দিনু নে हमको, কথাটা কানে ইয়ে হচ্ছে, দিনু নে हमको बताया, হাম বহুত খুশ হুয়া। এই দিনুটাকে কিছু বুঝতে পারছি না। তারপর যখন পুজো টুজো করে এবার ধ্যান বসেছি, তখন ওইটাই রিকল করছি। তখন ভেতর থেকে বলছে, দিনু বলছে, মানে তোমার পূর্বপুরুষ দীনবন্ধু গুরু, মানে আমার প্রপিতামহ। আচ্ছা, যার কথা কিছুক্ষণ আগে হ্যাঁ। বললেন। আমার তখন চেতনা ফেলে, আরে আচ্ছা, ওনার নাম তো, এবার উনি হয়তো ওনাকে দিনু বলেই ডাকতেন, আমাকে কেউ বলছে যে আরে তোমার প্রপিতামহ, তখন ওনার নামটা দীনবন্ধু দীনবন্ধু গুহ। হ্যাঁ, তখন এই জিনিসটা তখন আমি পাই।
অসাধারণ, অসাধারণ। মানে এরকম একাধিক এক্সপিরিয়েন্স হয়েছে আসলে আধ্যাত্মিকতার জগতে হাঁটতে হাঁটতে যতটুকু আমরা সঞ্চয় করে রাখতে পারি এক্স্যাক্টলি। পরম যত্নে, সেটুকুই আর কি সবকিছু। অভিজিৎ দা, হ্যাঁ। আপনার তো ব্যক্তিগত জীবনের, সাধারণ জীবনের বেশ অনেক বছর অভিজ্ঞতা রয়েছে। এই সাধারণ জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার বিভিন্ন যে মাত্রা, সেই মাত্রাগুলোতে যে অলৌকিক অনুভব বা অভিজ্ঞতাগুলো আপনার রয়েছে, তার থেকে কিছু অংশ যদি আমাদের বলেন। এরকম ঘটনা তো একাধিক জীবনে ঘটেছে, ছোট বড় অনেক ঘটনা ঘটেছে। প্রথম দিকে কি এগুলো লিপিবদ্ধ করে রাখতাম না, কিন্তু পরবর্তীকালে আমি এগুলো লিপিবদ্ধ করে রাখি ডেট টাইম দিয়ে, যে আজকে এই দিন বসলাম, আমার এই এক্সপিরিয়েন্স হলো ইত্যাদি ছিল। যেমন তার মধ্যে একটা ঘটনা মনে পড়ে গেল, সেটা হচ্ছে অম্বুবাচী টাইমে আমি একদিন ধ্যান সাধনা করছি, করতে করতে যখন ধ্যানের মধ্যে আমি ঢুকে গেছি, তখন নিজের মধ্যে আমি নারী সত্তাকে উপলব্ধি করছি। কিন্তু বায়োলজিক্যাল আমি তো পুরুষ, কিন্তু আমার ভেতর আমি নারী সত্তাকে উপলব্ধি করছি এবং নিজের গর্ভকে উপলব্ধি করছি। অম্বুবাচীর টাইমে যে প্রকৃতি মা রজস্বালা, হ্যাঁ, সেই নিজেরও রজস্বালা অনুভব করছি। আচ্ছা। ঠিক আছে, যেটা বায়োলজিক্যালি সম্ভব না। এরকম একটা ঘটনা ঘটেছে। আরেকবার একটা ঘটনা ঘটে, আমার এক খুব পরিচিত, সে একটা রিকোয়েস্ট করে যে তার বোন এই কোভিডের টাইমে, হ্যাঁ, মানে খুব সিরিয়াস কন্ডিশনে রয়েছে এবং কলকাতা শহরে ক্লিনিকে ভর্তি, এবং ডাক্তাররা তাকে এক প্রকার না বলে দিয়েছে যে ঠাকুর ডাকুন, আর কোনো উপায় নেই। এবং উনি খুব কান্নাকাটি করে এবং আমাকে জানায়, দাদা একটু কিছু করুন। ওনাদের বিশ্বাস যে যদি কিছু করতে পারে। আমি তখন বললাম, আমি দেখুন যা পরিস্থিতি, মানে লাংস একদম পুরো শেষ হয়ে গেছে, ভেন্টিলেশনে রাখা হয়েছে, ডাক্তার বলেছে বাঁচবে। কান্নাকাটি সব করছে সবাই। তো তখন আমাকে রিকোয়েস্ট করে, বলে দাদা একটু দেখুন, যদি কিছু, বাচ্চা মেয়ে, মানে তখন মেয়েটা বয়স 24-25 বছরের মেয়ে, বলে পুরো জীবনটা পড়ে রয়েছে, আর ওর বাবা নেই, মা রয়েছে, বলে মা তো উন্মাদ হয়ে যাবে তাহলে। আমি কি করি কি করি, কারণ আমি বললাম, আমার কি করার ক্ষমতা, আমি কি করে পারবো, আমি জানি না। আমি ঠিক আছে, মাকে জানান দিই, আর কি করব। তো ধ্যানে বসলাম, মার কাছে জানালাম যে মা এরকম বাচ্চার আছে, মা তার জীবন রক্ষা করে দাও, নয় পরিবারটা হয়ে যাবে। বারবার আকুতি জানালাম, আকুতি জানাতে জানাতে আমরা কি দিতে পারি, আমাদের অশ্রু, চোখের জল মায়ের চরণে দিচ্ছি সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। এরকম করতে 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 এবার মা উত্তর দিচ্ছে। সেই উত্তর আমরা যেমন ভৌতিক উত্তর ভাবি সেরকম নয়, অনেকে এটা বুঝবেন না, যারা সাধনার সাথে যুক্ত তারাই জানবে, এটা অন্তরেই উত্তরগুলো আসে, একটা ভাইব্রেশন। তো আমাকে বলছে, তোমার যদি নিজের উপর বিশ্বাস রাখে তাহলে ও বাঁচবে, তুমি যদি বাঁচাতে পারো, তুমি যদি জানো ও বাঁচবে, তাহলে ও বেঁচে যাবে বিশ্বাসের জন্য। কিন্তু তোমার যদি বিশ্বাস টলমল হয়, তাহলে কিন্তু ও আর বাঁচবে না তোমার উপর। মানে পুরো খেলাটা 360 ডিগ্রি ঘুরিয়ে আবাই দিয়ে দিল। মানে আমি যেটা রিকোয়েস্ট, মানে ওনার কাছে চাইছি প্রাণ ভিক্ষা, মানে উল্টো ঘুরিয়ে আমার দিকে দিয়ে দিল, তুমি যদি চাও তাহলেই হবে। এবার যাই হোক, যখন ওইরকম মেসেজ এসছে, এবার আমাকেও করতে হচ্ছে। ঠিক আছে, দেখি মায়ের যখন নির্দেশ এসছে, ঠিক আছে। এবার আমি ধ্যানে রয়েছি, ধ্যান থেকে করতে করতে হঠাৎ একটা কম্পন হলো, এবার আস্তে করে আমার সোল বেরিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, মানে আউটার বডি এক্সপিরিয়েন্স শুরু হচ্ছে। ঠিক আছে, এবার যখন হয়েছে, এবার আমি বসে রয়েছি, এবার আমি বেরিয়ে গিয়ে আমার শরীরকে দেখতে পাচ্ছি। এই এক্সপিরিয়েন্সগুলো এখন ইউজ টু হয়ে গেছে। এবার কখন রাত্রবেলাও যখন আমার সোল বেরিয়ে যায় বিভিন্ন জায়গায়, তখন আবার যা যা ঘুরে আবার চলে, কখনো মানে গুরুজির সাথে দেখা করতে যাই। গত বছরই আমি বারাণসী যাই, মানে সূক্ষ্ম শরীরে গুরুজিকে দর্শন করি, প্রণাম করি। উনি তখন ওই কেদারঘাটে ভোরবেলায় উনি বসে রয়েছেন। আমি ওই মানে আমাদের সময় তখন ভোর 4টে বাজে, উনি ধ্যানে বসা, তখন শীতকাল ছিল, মানে ধুতি পরা, ওপরে একটা লাল রঙের জ্যাকেট পরা, আমি তো সবই দেখতে পাচ্ছি। তো আমি ওনাকে প্রণাম করি, উনি ধ্যানে রয়েছে, একটা স্মিত হাসি, আর কিছু না। যাই হোক,
এবার আউটার বডি এক্সপিরিয়েন্স করার পর আবার আমি ফিরে আসি, দেহতে আসে, তারপর উঠে একটু ঘোরাঘুরি করে তারপর আবার আমি শুয়ে পড়ি 5টা 5:15 করে, আবার একটু শুয়ে পড়ি। যখন আমি শুয়ে পড়েছি তারপর নর্মাল হয়তো 7:30 উঠেছি, চা ফা খেয়েছি, তারপর একটু মোবাইল খুলেছি, মোবাইল খুলে দেখছি গুরুজির মেসেজ, থ্যাংক ইউ मैं बहुत खुश हुआ। মানে আচ্ছা, অ্যাকনলেজমেন্ট, নিশ্চয়ই। মানে আমি যে গেছিলাম প্রণাম Receipt করেছি, copy. রিসিভ কপি, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, हम बहुत खुश हुआ, ওনার তরফ থেকে মেসেজ। আমি তো দেখে মানে মনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, সত্যি তো ওনাকে প্রণাম করে এলাম হুম। না আমি কল্পনা করলাম, হুম। ঠিক আছে, ঠিক। ওই অ্যাকনলেজমেন্টটা উনি দিয়ে দিলেন। আচ্ছা, হ্যাঁ, তার আগে কিন্তু কোনোদিন মানে 1 বছর ধরে উনি কিন্তু কোনো মেসেজ করেননি, আচ্ছা। ওই দিনই প্রথম মেসেজটা উনি এটা একটা করলেন। নিজেরও সাধন পরীক্ষা। একদম 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 একদম। ওই আমরা না নিজেকে, নিজে আত্মাকে আমরা বিশ্বাস করতে পারি না যে এই আত্মার মধ্যে কি অলৌকিক ক্ষমতা আসলে রয়েছে। অভিজিৎ দা, এই যে অনেকে বলে নাস্তিক নাস্তিক, হ্যাঁ যেটা বিবেকানন্দ বলেছিলেন, এটা অনেকেই জানে হ্যাঁ যে নাস্তিক তিনি যা নিজের উপর বিশ্বাস নেই। একদম। নিজের উপর বিশ্বাস নেই মানে নিজের আত্মার উপর বিশ্বাস নেই। আত্মার উপর বিশ্বাস নেই, ওইটা ওইটা। আচ্ছা, ওই ঘটনাটা কি হলো? ওই মেয়েটি, যে মেয়েটি কোভিডে আক্রান্ত ছিল। হ্যাঁ, এইবার ওই আমি দেখছি আমার আউটার বডি আমি হয়ে গেছি এবং একটা নির্দিষ্ট মার্গে আমি বেশ জোরে আমি বেরিয়ে যাচ্ছি। এবার যে দৃষ্টিটা আসছে, মানে একটা ছোট উদাহরণ দিই, মানে তোমার ধর ড্রোন শট হয় না, হুম। মানে তুমি বেরিয়ে যাচ্ছ কিন্তু সবকিছু দেখতে পাচ্ছ, সেরকম বেরিয়ে যাচ্ছি। যখন বেরিয়ে যাচ্ছি খালি একটা জিনিস নজরে পড়েছে, যেটা দেখে চিনতে পেরেছি, ওখানে হচ্ছে বিড়লা মন্দিরের চূড়া। হুম। তখন ওখান দিয়ে রেগুলার পাস করে ওই জায়গাটা দেখে আমি চিনতে পারছি, আর বাকি আলো আলো, আর কিছু বুঝতে পারছি না। এবং ডায়াগোনালি আমি ওইভাবে যাচ্ছি, গিয়ে একটা দরজার মাঝখান দিয়ে আমি ঢুকে গেছি। হুম। ঢুকে গিয়ে ওই মেয়েটার বেড যেখানে, ওখানে গিয়ে আমি দাঁড়িয়েছি, ঠিক আছে। এইবার ওই মেয়েটার দেহের মধ্যে আমার প্রাণ ওর প্রাণের মধ্যে ঢুকে যাচ্ছে, ওর দেহের মধ্যে, মানে নাকে সব নল লাগানো, মুখে নল লাগানো, আমি ওর মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। ওর লাংস, যেটা লাংসে বসে আছি, পুরো লাংস সাদা হয়ে গেছে একদম, ঠিক আছে। ওখানে বসে যেমন যেমন পাচ্ছি জব করছি, ওখানে বসে জব করলাম, ইয়ে করলাম, করে আবার ওখান থেকে আমি বেরিয়ে এলাম। তারপর এই যে এই ধরনের আউটার জার্নি এক্সপিরিয়েন্স বলছি, এর তো কোনো প্রমাণ হয় না, না, এই নিয়ে অনেক কমেন্ট আসবে, হ্যাঁ, সে তো আসবে। অনেকেই কমেন্ট করবে যে এটা কি করে হয়। তার এটা কিন্তু এই যে আধ্যাত্মিক জগতে আমরা যে মার্গে আছি, এটা কিন্তু খুব স্বাভাবিক জিনিস, এটা কিন্তু কোনো বড় ব্যাপার না যে আউটার বডি এক্সপিরিয়েন্স করা যায় না, এটা কিন্তু খুব বড় জিনিস। এরকম হওয়ার পর তো এবার আমি ব্যাক করে চলে এসেছি, তারপর জানি না, তারপর এমনি নর্মাল বেরিয়েছি টেরেছি, এবার মাকে জানান দিলাম আমার যা করার, আমার পূর্ণ বিশ্বাসে আমি করলাম। এবার হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পর হয়ে গেছে রাত্রেবেলা ওই ওর দিদি যে সে মেসেজ করছে, দাদা অলৌকিক কাণ্ড হয়ে গেছে। আমি কেন, কি হয়েছে? বলে ডাক্তার যেটা ওকে টেস্ট করেছে, ওর রিপোর্ট হ্যাঁ খুব পজিটিভ। আমি আচ্ছা তাই নাকি, বলে কাল সকালে আবার ডাক্তার আসবে, ওর ডিসিশন নেবে। তো পরের দিন সকালে ভিজিটিং 11টা নাগাদ উনি আবার ফোন করে, বলে দাদা এটা কি করে হলো? আর কেন, কি বলছে? ওর যেখানে 97% হয়ে গেছিল, বললে ওটা আবার অটো জেনারেট করা শুরু করে দিয়েছে, করে এবার ও কম বাড়ার তো দূরের কথা, এবার কমা শুরু করে দিয়েছে। বলে এখন অলরেডি 65-এ চলে এসছে। হ্যাঁ, 40 কি ওদের হিসাব আছে, 40 হলে নর্মাল, বলে ওই দিকে রিভার্স চলছে এখন আবার, ঠিক আছে। বলে যেটা হোয়াইট ভেসেলস হয়ে যায় ওটা আবার আরবিসিতে ইয়ে হয়, এরকম কি টার্মস আছে। হ্যাঁ আচ্ছা, বলে এটা কিভাবে হলো? আমিও জানি না, মা যা জানে। এবং সন্ধ্যের সময় আবার ফোন করে বলছে এখন অ্যাবসলিউটলি ওকে, ডাক্তার বলছে এবার ওকে নর্মাল বেডে আইসিইউ থেকে এবার নর্মালে দিয়ে দেবে। খুব ভালো। দিয়ে তারপর মেয়েটা 1 সপ্তাহ ছিল, তারপর ওটা মেয়েটা বেরিয়ে, এবং আজ অব্দি ওই মেয়েটাকেও আমি দেখিনি, মেয়েটাও আমি দেখিনি। আসলে দেখার এই প্রয়োজন নেই, প্রয়োজন নেই। বড় কথা হলো, যার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার কথা, সেই পরমেশ্বর বা পরমেশ্বরী তিনি আশীর্বাদ করে দেন। এবং মেয়েটার ভাগ্যে হয়তো আমার দ্বারা এই কাজটা ছিল, এটা পূর্বজন্মের কোনো ঋণ। আমাদের কিছুদিন আগে একজন পডকাস্টার ছিলেন রজত গোপ, হ্যাঁ, তিনি একটা কথা বলেছিলেন
যে অধ্যাত্ম বিজ্ঞানের কাছে জড়বিজ্ঞান এখনো শিশু, শিশু, এক্স্যাক্টলি, এই কথাটাতে আমি হেডিংও করেছিলাম। একদম একদম। আপনার এই অভিজ্ঞতাটা দেখে কিন্তু হ্যাঁ। আমার সেই ক্যাপশনের কথাটাই মনে ওই পড়ছে। আমি বারবার বলছি না, যেখানে আমাদের জ্ঞান বিজ্ঞান শেষ, ওখান থেকে আধ্যাত্মিক জ্ঞান বিজ্ঞান শুরু হয়। হুম। এবং একটা জিনিস, এই কুম্ভ মেলাতে একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছিল, ওখানে ওরা দেখছে যে যতগুলো আখড়া আছে সেই আখড়াগুলোর স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছিল, ওখানকার 70-80% যারা সাধু রয়েছে তারা প্রত্যেকেই ম্যাক্স বিয়ন্ড মাস্টার ডিগ্রি হোল্ডার, কেউ কেউ ডবল FRCS, কেউ চার্টার, এবং তারা নিজেদের ক্ষেত্রে সফল অবস্থায় কিন্তু সাধুত্ব গ্রহণ করেছে। মানে এমন অবস্থায় জীবনের সমস্ত দিক থেকে ব্যর্থতায় পর্যবসিত হয়ে হ্যাঁ। তারপর ঈশ্বর নামে আসলাম, না, ব্যাপারটা কিন্তু এরকম তা না। নয়। হ্যাঁ, একদম মানে সেই একদম টপ জায়গা থেকে কিন্তু ওরা সব ছেড়ে দিয়ে সাধু হয়েছে। কিন্তু কেন হয়েছে? হুম। কারণ তো আছে নিশ্চয়ই। ওই কারণ, ওইটাকে জানার জন্য একটা নিঙ্গুটি পরে জঙ্গলের মধ্যে বসে রয়েছে। আসলে ঈশ্বরকে এইটাই। জানা, ঈশ্বরের আলো যার সর্বশরীরে পরিব্যাপ্ত হয়েছে, একদম একদম তার কাছে এই জড়জীবনের সব রকম আকর্ষণই শূন্য হয়ে যায়। একদম একদম একদম। বিষয়টা তাই। এইটা আরেকটা ঘটনা মনে পড়লো, গত মাসে একটা চন্দ্রবাবুর পডকাস্ট দেখে প্রচুর মানুষ আমার সাথে যুক্ত হয়েছে, এবং প্রচুর মানুষ এবং প্রচুর চ্যানেল আমাকে চাইছে যে ওনাদের হয়ে আমিও এই প্রোগ্রামগুলো করি। তো সেরকম একটি চ্যানেলের প্রপোজাল আমার কাছে আসে, তো আমি যাই, সেই চ্যানেলে ওরা রিকোয়েস্ট করে, তখন আমি যাই। এবং তখন আমার ইন্টারভিউ একটা বাচ্চা মেয়ে একটা নিচ্ছিল, অল্প বয়সী মেয়েটি আমার ইন্টারভিউ নিচ্ছে। মেয়েটি আবার ওই রেকি করে ইত্যাদি, একটু স্পিরিচুয়াল বেস। তো আমার ইন্টারভিউ নিল, বড় সেট মানে সামনে সব বড় বড় ক্যামেরা লাগানো, ইয়ে, তখন ওরা ফিল্ম নিয়ে কাজ করে, তো ওদের সেট আপটাই অন্যরকম পুরো। তো আমার ইন্টারভিউ নিল, আমি ঠিক আছে যাব, করে দেবো। তো মেয়েটা বসে রয়েছে, আমি বসে রয়েছি, সামনে দুটো ক্যামেরাম্যান রয়েছে। তো ইন্টারভিউ স্টার্ট হলো, যে আমার জার্নি বা অন্য প্রসঙ্গ আছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং আধ্যাত্মিক আলোচনা হতে আমি যখন একটা কথা বলেছি, এবং ওটা আনকাট রেকর্ডেড হয়ে আছে, যেটা অরিজিনাল ওটাকে আমি চেয়েছি যে যেটা শ্যুট হয়েছে ওটা আনকাট অবস্থা, ওটা আমায় দিতে। এবার মেয়েটা ইন্টারভিউ নিতে নিতে মেয়েটা হট করে এক জায়গা, যে আমি যখন বলছি আমার এই এক্সপিরিয়েন্সগুলো আমি লিপিবদ্ধ করে রাখছি আগামী প্রজন্মের জন্য, বলতে হবে না, হট করে না মেয়েটা একটা কথা বলে ফেলে, বলে হ্যাঁ ওটার ইংলিশ ভার্সনটা করার জন্যই আমার জন্ম হয়েছে। যেই কথা আমি একটা ফ্লোতে বলে যাচ্ছি, হট করে আমি চুপ করে যাই। এবার বলার পর মেয়েটা দেখে মানে হাওয়া করে কাঁদছে এটা বলে। এবার মেয়েটার দিকে আমি তাকিয়ে রয়েছি, যে ক্যামেরাম্যান সে যে দামি ক্যামেরা, মানে সে ফিল্মের ক্যামেরা, তো মানে বড় ক্যামেরা, উন্নত মানের ক্যামেরা করতে, হঠাৎ দেখছি যে ছেলেটি ক্যামেরাম্যান সেও চোখ মুছতে মুছতে উঠে চলে গেল, আরেকটা ক্যামেরা কিন্তু অন, পুরো জিনিসটা ঘটেছে যেটা, ওটা কিন্তু রেকর্ডেড। এবার ও উঠে বেরিয়ে গেল, মেয়েটা হঠাৎ কাঁদছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন মেয়েটা একটু ধাতস্থ হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে মা তুই কাঁদছিলি কেন? বলছে আমি আওড়া বুঝতে পারি, বলছে আমি আপনার সাথে কথা বলছি, বলে একটা টাইমে আমি আর আপনাকে দেখতে পাচ্ছি না, ওখানে খালি একটা আওড়া দেখতে পাচ্ছি, একটা ধূসর রঙের একটা ইয়ে, আমি খালি আওড়া দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। আরে আচ্ছা, তাহলে তুই এই কথাটা বললি কেন? বলে আমি জানি না যে আমি এই কথাটা কেন বললাম, যে আমার যে টোটাল জার্নিটার, বলে এটা যেটা ইংলিশ ভার্সন হবে, বলে ওটা করার জন্য আমার জন্মটা হয়েছে। এটা বেরিয়ে এসছে মুখ থেকে, ও আনকন্ডিশনালি ওর বেরিয়ে এসছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম এটা। তাহলে আমার ছেলেটার কি হলো? ছেলেটা তারপর এসছে, মানে এক্সপিরিয়েন্স, মানে ক্যামেরাম্যান। আরে ভাই, তো বলে আমি যা দৃশ্য দেখলাম, আরে কি হয়েছে ব্যাপারটা বলো। বলছে এবার ওই ক্যামেরাগুলোর মানে আউটপুটটা বেশ বড় হয়, মানে স্ক্রিনটা। বলছে আমি আপনাদের দেখছি ওটা শ্যুট করছি, এবং পুরো ফিল্মটা যে শ্যুট হচ্ছে এটা মহাবতার বাবাজির কেভের মধ্যে শ্যুট হচ্ছে, আর ওই মেয়েটি এরা আপনার মাঝখানে মহাবতার বাবা দাঁড়িয়ে আছে, বলে যখন আপনাদের দেখছি কিচ্ছু না, কিন্তু যখন স্ক্রিনে দেখছি ওই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। অদ্ভুত। মানে দেখতে দেখতে মানে ওরও মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসে।
মানে আর বলছে বলে পুরো শুটিংটা ওই গুহার মধ্যে হচ্ছে, ও দেখতে পাচ্ছে। এখানে অনেকে মনে করতে পারে হ্যালুসিনেশন বলতেই পারে। এবং ওই মেয়েটারও ওই রকম একটা ভাবাবেগ ঘটলো, এবং যে ক্যামেরাম্যান মানে সিনিয়র ক্যামেরাম্যান, এমনি মানে কোনো বাচ্চা সাধারণ নয়। সাধারণ নয়, মানে বড় চ্যানেলেরই ক্যামেরাম্যান। তো এরকম একটা ঘটনা ঘটে, এবং ওটা আরেকটা যে ক্যামেরা ছিল ওটাই পুরো এই ঘটনাটা আনকাট রয়েছে। তাই এরকম ছোট ছোট অনেক রকম অভিজ্ঞতা ঘটে। আপনার সাথে পরিচয়, আপনার সাথে সাধক অলৌকিক রহস্যের যোগাযোগ, সম্পর্ক, এবং আজকে এই স্টুডিওতে বসে দ্বিতীয়বার বসা, আমরা একসাথেই শুট করি পরপর, কিন্তু আপনারা অনেকে বলেন যে এতক্ষণ বসে দেখা যায় না ভাই। আমি আপনাদের কথা ভাবি, তাই কখনো 30 কখনো 40 যেখানে কাটা যায় সেখান থেকে একটা এপিসোড ভাগ করে দিই, কিন্তু একবারে শুটিংটা একসাথেই হয়। যেমন আজকেও দেখছেন, আজকে আপনারা পরবর্তী এখন পর্ব দেখছেন, আগের পর্বগুলো একই দিনে বসা, ভাগ করে দিই আপনাদের সুবিধার জন্য, আপনাদের কথা ভেবে। অলৌকিক কাহিনী তো অনেক কিছুই হলো, কিন্তু আমরা জানি যে যারা আসলে বাস্তবে এই ভারতীয় আধ্যাত্মিকতার মধ্যে প্রবেশ করতে চান, তাকে নিজেদের মতো করে গ্রহণ করতে চান, চর্চা করতে চান, তারা প্রত্যেকেই কিছু পদ্ধতি সম্পর্কে কৌতূহলী থাকেন বরাবরই। তো এবারে অভিজিৎ দা এই সম্পর্কে কিছু কথা বা এই সম্পর্কে কিছু টিপস, সাধারণ কথায় যেটা বলা যায়, বা সাধন বিষয়ক চর্চার যে পদ্ধতি, সে বিষয়ে যদি কিছু বলেন, এবং সবার শেষে অবশ্যই অভিজিৎ দা নিজের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, অবশ্যই কল নাম্বার নয়, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা উনি দিয়ে দেবেন। যারা সাধন মার্গে এগোতে চান, আমি আপনাদের সাথে রয়েছি, দাদার মতো, ছোট ভাইয়ের মতো, আমি আপনাদেরই পরিবারের একজন। সুতরাং আপনারা আমার সাথে যারা যুক্ত থাকবেন, আমার কাছ থেকে আগামী দিনে অনেক কিছু যৌগিক টেকনিক আছে, সেগুলো আপনাদের শিখিয়ে দেবো। যেমন আমি প্রথম দিনই বললাম, আপনার শ্বাসের উপর নজর দিন, তার মূল রহস্য কিন্তু এখানে লুকিয়ে রয়েছে। শ্বাস নিন, ইনহেল করুন, এক্সেল করুন, ঠিক আছে? আগামী দিনে আপনারা আমার সাথে যুক্ত হবেন, এবং আমি আপনাদের সাধন মার্গে এগিয়ে নিয়ে যাব। আমি কোনো গুরুদেব বা গডসম্যান নই, আমার কোনো আশ্রম নেই, এবং কারোর থেকে কোনো অর্থ নিই না। সম্পূর্ণ আপনাদের সাহায্য করতে বাবাজি মহারাজ এবং সিদ্ধাশ্রম পরম্পরা থেকে কিছু নির্দেশ আসে, যাতে আমি আপনাদের সাথে যুক্ত। একটা তো মাধ্যম প্রয়োজন, একটা মাধ্যম না হলে তো আসা যায় না। সেই মাধ্যমটা, আমি খুব সৌভাগ্যবান যে আমাকে সেই মাধ্যমটা ওনারা ব্যবহার করছেন। এটা একটা শরীর, কিন্তু যা কিছু নির্দেশ, যা কিছু ক্রিয়া আসে কিন্তু ওনাদের মাধ্যমেই আসে। সেগুলো আগামী দিনে আপনারা সবাই জানতে পারবেন, তার যে বেনিফিট সেগুলো পাবেন। তো আমাদের সাথে যুক্ত থাকুন। যেটা বলেছি, শ্বাস, হিন্দিতে একটা কথা যে শ্বাসই আস হ্যায়, মানে শ্বাসই জীবন, অর্থাৎ আমাদের প্রাণ, সেটা কোথায় রয়েছে? শ্বাসের মধ্যে। এবং যখন আমরা এই শ্বাস নিই, শ্বাস ছাড়ি, এটা একটা প্রসেস। এই প্রসেস করতে করতে আপনারা যেটা করবেন, শ্বাসটাকে ধীরে ধীরে ফলো করুন। শ্বাসটা শরীরের মধ্যে নাক দিয়ে আসছে এবং ছেড়ে দিচ্ছেন, আসছে ছেড়ে দিচ্ছেন, এই জায়গাটা করতে থাকবেন। এবং আরেকটা জিনিস এর সাথে দেখিয়ে দিই। এবার অনেকেই বলেন আমাদের মন শান্ত নয়, হ্যাঁ, মনকে কি করে কন্ট্রোল করব? দিনে 20 মিনিট আপনার ডান দিকের নাকটা টিপে রাখবেন, টিপে বাঁ নাক থেকে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, বাঁ নাক থেকে শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন। এতে কি হবে? আপনার মন অনেক বেশি কন্ট্রোল হবে। যখন মন কন্ট্রোল হবে, আপনি সব কাজে ফোকাস হবেন, এবং মন শান্ত হলেই আপনি সব কিছু জিনিস সাধনার অনেক উচ্চতর মার্গেও যেতে পারেন। কিন্তু তার জন্য মনকে কন্ট্রোল করতে হয়, এবং এই মনের যে বিভিন্ন গতি প্রকৃতি, সেগুলো আমরা বিভিন্ন সময় আপনাদের সবাইকে জানাবো, যাতে আপনারা এই সাধন মার্গে এগিয়ে আসতে পারেন। তো এই বলেই এবার শেষ করব, সময় সীমিত। আমি আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে যাচ্ছি, যেই নাম্বারে কাইন্ডলি ফোন করবেন না, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা সেভ করে রাখুন। নাম্বারটা লিখে নিন 8617251626। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এর সাথে আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে, এখন দূরত্বটা আর কোনো দূরত্ব নেই। আমরা একই সাথে রয়েছি। এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমাদের যা জ্ঞান আপনারা পাবেন, এবং আমি চাই আপনারা আরও এগিয়ে যান। আপনারা যত এগোবেন এবং যত ঈশ্বরের সাথে যুক্ত হবেন,
ততই আপনারা জীবনে অমৃত লাভ করবেন, জীবন সুখ শান্তিতে ভরে থাকবে। তো এই বলে আজকে শেষ করছি, এবং ঈশ্বর সর্বদা আপনাদের মঙ্গল করুন, এই বলেই শেষ করলাম। নমস্কার।